নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো আজ কিন্তু সরস্বতী পূজা, আর সরস্বতী পূজা মানে বাঙালির কাছে কিন্তু একটা ইমোশান, বাঙালির কাছে একটা খুব ভালো দিন। আজকের দিনটাকে সবাই খুব এনজয় করো। আর যারা আমাদের লোকাল থেকে ভিডিও দেখছো, পারলে আমাদের পুজো প্যান্ডেলে অবশ্যই এসে ঠাকুর দর্শন করে যেও। তো আজকে কিন্তু বেশ কিছু আমরা ফুটবল আপডেট নিয়ে কথা বলবো, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। এছাড়া কিছু আইএসএল নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, ভাই কি খেলাটাই কালকে হলো। তোমাদের বলেছিলাম না, জামশেদপুর তারা তাদের ঘরের মাঠে এই সিজনে অসাধারণ পারফরমেন্স করছে। কালকেও সেই পারফরমেন্স বজায় রাখলো। কালকে 3-1 গোলে জামশেদপুর কিন্তু এফসি গোয়ার মতন হাই ভোল্টেজ দলকেও হারিয়ে দিল। আয়ুষ ছেত্রী গোয়ার হয়ে একমাত্র গোল করেছে। লার্জার ক্রিস্কোভিচ 34 মিনিটের মাথায় প্রথম গোল করে। আর জাভিয়ার সিবেরিও টোরো, সে তো আউটস্ট্যান্ডিং আগের দিনে ম্যাচ খেলেছে। সিবেরিও কিন্তু জোড়া গোল পেয়েছে, 37 মিনিটের মাথায় গোল এবং 68 মিনিটের মাথায় গোল। এই সিবেরিও কিন্তু মানালোর পুরাতন ছাত্র। তো পুরাতন ছাত্র কিন্তু তার কোচকে হারিয়ে দিল। শুধুমাত্র যে গোয়ার কোচ সেটা নয়, জাতীয় দলের কোচ মানালো। সেখানে জামশেদপুরের কোচ হচ্ছে একজন ইন্ডিয়ান কোচ খালিদ জামিল। তো খালিদ জামিলের সঠিক পরিকল্পনায় মানালোকে কিন্তু ঘরের মাঠে রুখে দিল জামশেদপুর, এবং লিগ টেবিল তো পুরো জমে ক্ষীর। মোহনবাগান ভাই এখান থেকে আর কোনো সন্দেহই নেই, মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন। 19 ম্যাচে 43 পয়েন্ট এবং জামশেদপুর 18 ম্যাচে 34 পয়েন্ট। এখনও বলতে গেলে ওই ভেবে চিনতে অনেক মোহনবাগানকে তাহলে সব ম্যাচ হারতে হবে, তবে জামশেদপুর বা গোয়ার চান্স রয়েছে, কিন্তু অত কিছু দেখার দরকার নেই। জামশেদপুর তারা ভালো একটা পজিশানে এবছর শেষ করছে। গোয়াও মোটামুটি ভালো পজিশানে। বেঙ্গালুরু একটা সময় শিল্ডের দৌড়ে সব থেকে এগিয়ে ছিল, কিন্তু বেঙ্গালুরু তারা এখন নর্থ ইস্টেরও তলায় 5 নম্বর পজিশানে চলে গেছে পর ম্যাচ হেরে গিয়ে। আর জামশেদপুরের কোচকে মানে ধন্যবাদ দেওয়া ছাড়া কিছু দেওয়ার নেই, যেরকমভাবে খালেদ জামিল এই দলটাকে নিয়ে পারফরমেন্স করছে। তো সত্যি কথা বলতে ইন্ডিয়ান কোচের উপর আমাদের বাকি দলগুলোরও ভরসা করা উচিত। খালেদ জামিল যদি পারে, অনেক ভালো ইন্ডিয়ান কোচ রয়েছে, তারাও কিন্তু তাদের দলের কোচিং করাতে পারবে। সেই দায়িত্বটা দেওয়া দরকার এবং একটু ভরসা রাখা দরকার, যেই ভরসাটা জামশেদপুর রেখেছে, এবং দারুণ কিন্তু জামশেদপুরের পারফরমেন্স করাচ্ছে খালেদ জামিল। তো ওভারঅল এই ম্যাচটা তোমরা কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। এর সাথে সাথে আজকের আইএসএলের ম্যাচ নিয়ে কথা বললে, আজকেও ভাই একটা ইন্টারেস্টিং লড়াই হবে, যেখানে ওড়িশা তারা ঘরের মাঠে মুখোমুখি হবে নর্থ ইস্টের সঙ্গে। নর্থ ইস্ট বর্তমানে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশানে, ওড়িশা কিন্তু 7 নম্বর পজিশানে রয়েছে। আজকে যদি ওড়িশা জেতে, খুব একটা পয়েন্ট টেবিলের তফাৎ হবে না, তারা ওই 7এই থাকবে। কিন্তু যদি আজকে নর্থ ইস্ট জেতে, তারাও কিন্তু ওই একই জায়গাতে থাকবে, কিন্তু লড়াই আজকে দারুণ হবে। নর্থ ইস্ট লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ড্র করেছে, একটা ম্যাচ জিতেছে। ওড়িশা জিতছে, হারছে, ড্র করছে, অ্যাভারেজ পারফরমেন্স। তো অবশ্যই আজকে কিন্তু নজর থাকবে এই ম্যাচের দিকে। এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের আইডব্লিউএল নিয়ে কথা বলি, তোমাদের বলেছিলাম গোকুলাম ভাই একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে আইডব্লিউএলে, এবং কালকে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে রীতিমতন গোকুলাম ছেলে খেলা করেছে। প্রথম 2 মিনিটের মাথায় গোকুলাম প্রথম গোল করে। গোকুলামের একজন প্লেয়ার সেই হ্যাট্রিক করেছে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। পরবর্তী সময় আবার গোল। একটা সময় 3-0 অবস্থায় ইস্টবেঙ্গল চলে গিয়েছিল সেকেন্ড হাফের প্রথম দিকেই। তো তারপর ইস্টবেঙ্গলের হয়ে কামব্যাক করায় ইস্টবেঙ্গলের প্লেয়ার, সেক্ষেত্রে ভালো গোল, কিন্তু ফিনিশিং ভালো ছিল। আর তারপরে শেষের দিকে আরও একটা গোল পরিশোধ করে ইস্টবেঙ্গলের ওমেন্স টিম। কিন্তু ইস্টবেঙ্গলের ওমেন্স টিম যে খারাপ খেলেছে সেটা নয়, ব্রিলিয়ান্ট গোলকিপিং কিন্তু কালকে আমরা দেখেছি গোকুলামের। যেভাবে 2 থেকে 3টে একদম শিওর গোল সেভ করে দিয়েছে, 2-3বার ডিফ্লেক্ট বলও সেভ করে দিয়েছে, ওখানেই ম্যাচের পার্থক্য হয়ে গেছে। তো ওভারঅল কিন্তু ভালো লড়াই দিয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। খেলা কিন্তু ভালো হয়েছে, হ্যাঁ ম্যাচ হয়তো হেরেছে, কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ভিশাল কাইতকে নিয়ে কথা বলি, ভাই ভিশাল
আর কবে সুযোগ পাবে এটাই বলতে হবে, যে আর কবে। কারণ ভিশাল যা পারফরমেন্স করেছে, আইএসএলে 50টা ক্লিন শিট, সেখানে আমরিন্দার, গুরপ্রীত সিং তারা কিন্তু 49টা, তাদের থেকেও লিড বাড়িয়ে নিল এবং আউটস্ট্যান্ডিং ছন্দে রয়েছে। এই সিজনেও কিন্তু গোল্ডেন গ্লাভস ভিশালই পাচ্ছে নো ডাউট। এবং তাকে যদি না এরপরও জাতীয় দলের আমরা দেখতে পাই যে একদম ফার্স্ট 11-এ, তাহলে ভাই তার উপর অবিচার করা হবে। জানি না গুরপ্রীতকে নিয়ে আর কতদিন চলতে হবে। গুরপ্রীতের এমনিও ক্লাবের জার্সি গায়ে যে খুব ভালো পারফরমেন্স সেরকম নয়, কিছু ভালো সেভ দিয়েছে, কিন্তু যেভাবে ভুল গুরপ্রীত করছে সেই জায়গায় ভিশালের উপর একটু ভরসা করা উচিত, একটু অন্যান্য প্লেয়ারদের ট্রাই করা উচিত, মানালোর দেখা উচিত ভিশালের দিকে। যদি এরকম অবিচার চলতে থাকে সত্যি ভাই কিছু বলার নেই, ভিশালের জন্য তাহলে খারাপ লাগবে। তো আমি তো অন্তত ভিশালকে জাতীয় দলের দেখতে চাই এবং ফার্স্ট 11-এ দেখতে চাই। তোমরা কারা কারা এই ব্যাপার নিয়ে সহমত অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে যে নেক্সট বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশিদের নিয়ে। তো মাধি তালাল সে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে মুম্বাইয়ে রয়েছে, তার সার্জারি হয়ে গেছে, যদিও ক্লাবের তরফ থেকে সেরকম কোনো ফাইনাল আপডেট আসেনি। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিজাজি মাহের, তারও কিন্তু মুম্বাইয়ে সার্জারি হওয়ার কথা রয়েছে। কিছুদিনের মধ্যেই কিছু মেডিকেল টেস্টের পর নাকি তার সার্জারি হবে এরকমটা শোনা যাচ্ছে। তার সাথে সাথে মুম্বাইতে এখন রয়েছে ক্লেটন সিলভা, তারও তোমরা জানো যে কুঁচকিতে চোট, পিঠে চোট, অনেক জায়গায় চোট নিয়ে সে রয়েছে, তাকেও মুম্বাইতেই রাখা হয়েছে, সেখানেই সে ট্রিটমেন্ট করছে। এবার তাহলে কি হবে বিদেশি পরিবর্তন নিয়ে? দেখো দুরকম ব্যাপার এখানে তৈরি হয়েছে। ক্লেটনের অফ ফর্ম তো চলছিল, ডিমিরও অফ ফর্ম। তো অস্কার যেটা প্রথমে চেয়েছিল হিজাজি ছিটকে যাওয়ার আগে, যে আরও একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার নিয়ে আসা হোক, যে অ্যাটাকিং মিডিও পজিশানে বা প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারবে। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি হয়ে গেছে হিজাজি ছিটকে যাওয়ার পর, পরিস্থিতি পরিবর্তনের কারণে সেই যে বিদেশিকে ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছিল সেই বিদেশি নয়, অন্য একজন বিদেশি যে কিন্তু ডিফেন্স লাইনে খেলতে পারবে, সেন্ট্রাল ব্যাকের সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ মিডিয়াও খেলতে পারবে। কারণ সাউল দীর্ঘদিন ছিটকে গেছে, তারপর তার ফর্ম কতটা কি ঠিক থাকবে সেই নিয়েও চাপের ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এবার ফাইনাল সিদ্ধান্ত কিন্তু অস্কারকেই নিতে হবে, যে অ্যাটাকিং লাইনের কোনো প্লেয়ার দরকার নাকি ডিফেন্স লাইনের। আইএসএলের কথা ভাই ছেড়ে দাও, সামনে যে লক্ষ্যগুলো আছে সেইগুলো নিয়ে ভাবতে হবে। সেক্ষেত্রে সুপার কাপ একটা ভালো টার্গেট ইস্টবেঙ্গলের হওয়া উচিত, তার সাথে এএফসিতে ভালো ফলাফল। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক তো কম বেশি হয়ই। তো সেক্ষেত্রে এবার যেটা সিদ্ধান্ত এসেছে বিদেশিদের নিয়ে, যে একজন ডিফেন্স লাইনের প্লেয়ার যে মূলত ডিএম পজিশানে খেলতে পারে, প্রয়োজনে সিবিতে খেলেছে, অনেক ম্যাচই খেলেছে, এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারের উপরই নাকি ভরসা রাখতে পারে এরকমই শোনা যাচ্ছে। এবার অস্কারের কোনো পুরাতন ছাত্র আসছে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট আসেনি, যেটা এখন ফাইনাল রিপোর্ট শোনা যাচ্ছে যে একজন ডিফেন্স লাইনের প্লেয়ার আসবে। এবার সবথেকে যেটা দরকার, যে ফেব্রুয়ারি মাস তো চলে এসেছে, মাস চলছে এবং এখানে অনেকগুলো ম্যাচ রয়েছে, যত দ্রুত সম্ভব তাকে কলকাতায় নিয়ে এসে টিমের সঙ্গে জয়েন করানো যাবে ততই ভালো। কারণ ফেব্রুয়ারি মাসে 4টে ম্যাচ রয়েছে, 4টে ম্যাচে যদি 3টে ম্যাচও তাকে খেলানো যায় তাহলে অন্তত সিচুয়েশান প্র্যাকটিস, গেম প্ল্যানিংয়ের সঙ্গে অনেকটা মানিয়ে নিতে পারবে, তবেই কিন্তু সে চ্যালেঞ্জ লিগে ভালো ফলাফল করতে পারবে। ওই এসেই একদম সেরা পারফরমেন্স সবাই করতে পারে না, আর সেটা সম্ভবও নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট যদি গ্রিন সিগন্যাল দেয় তো অস্কারের সেই পছন্দের বিদেশি কিন্তু খুব তাড়াতাড়ি সিগনেচার হতে চলেছে, যেরকমটা শোনা যাচ্ছে যে 3-4 দিনের মধ্যেই হয়ে যেতে পারে। এবার যদি ডিলে হয়, কোনো ব্যাপার যদি মাঝখানে ঘটে, সেটাও জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।